ধূমপান, মদ্যপান বা যে কোনো রকমের ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উক্ত গল্পে কিছু ক্ষেত্রে নৃশংসতা, ভয়াবহতা এছাড়াও শারীরিক বা মানসিক বিকারের উল্লেখ থাকতে পারে, তাই গল্পটি কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য উপযুক্ত। দারোগার ডায়েরি শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের ঘটনা বিবেক দিয়ে বিচার করবেন। গল্পের স্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য হেডফোন কিংবা ইয়ারফোনের ব্যবহার প্রস্তাবিত। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো পরিচ্ছেদ আছে যার কথা কেউ জানেই না? আপনার পরিবার, কাছের বন্ধু সবার কাছে সেই অধ্যায় আপনি গোপন রেখেছেন। এমনকি নিজের জীবনেও তার পুনরায় প্রতিফলন হোক সেটাও আপনি চান না। কিন্তু হঠাৎ করে একদিন যদি দেখেন সেই মূল্যবান জিনিস, মনে করুন গোপনে গচ্ছিত রাখা সিন্দুক কিংবা আলমারি, আপনার মনের মণিকোঠা থেকে রাতারাতি উধাও হয়েছে, তাহলে ভাবতে পারছেন? গিয়ে একবার দেখে আসবেন নাকি সেটা সঠিক জায়গায় আছে কিনা? একজন মানুষের সবথেকে প্রিয় জিনিসের প্রসঙ্গে আসতে যাওয়াটা বেশ দুর্বোধ্য, কারণ প্রিয় জিনিসটার মূল্য আপেক্ষিক এবং ক্ষণস্থায়ী। কিন্তু কিছু জিনিস আছে যা কিনা কোনো ব্যক্তি বা মানুষের কাছে সব থেকে মূল্যবান, যার সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব কিনা তাও বলা যায় না। হতে পারে সেই দুর্বোধ্য জিনিসের মূল্য তার জীবনের থেকেও অনেক বেশি। আজ আপনাদের তেমনি এক দুষ্প্রাপ্য জিনিসের গল্প বলবো। তখন আমার পোস্টিং জোড়াবাগান থানায়। থানা এলাকার আশেপাশে গুটি কয়েক অবাঙালি পরিবারের বাস। এই এলাকার ঐতিহ্য বলতে গঙ্গা নদী আর তার ধারে গড়ে ওঠা ভারতের ঐতিহ্যবাহী জুট মিল। পাট জাতীয় জিনিসের দিক থেকে এই দেশের মানুষ অনেক আগেই মুখ ফিরিয়েছে, কিন্তু পাটের জিনিসের ওপর দক্ষ হাতের কারুকার্যকে অনেকাংশে বেশি আপন করেছে সাদা চামড়ার মানুষ। তাই স্বদেশে না হলেও রপ্তানিতে এই মিল কারখানাগুলোর মালিকদের রমরমা বাজার। ভোরের দিকে পেট্রোলিংয়ের ঘুমের রেশ কাটাতে জুট মিলের সামনের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। শুনেছিলাম ভোরে উঠে চারিপাশের সবকিছুকে আস্বাদন করলে নাকি সারাদিনের বেঁচে থাকার রসদ পাওয়া যায়, কিন্তু এই চাকরিতে এই কবি কবি ভাবটা আর আসে না। মাসের মধ্যে অর্ধেক দিনে জেগেই কাটাতে হয়, আর সারা রাত জেগে সূর্য ওঠার সাথে যেটুকু রসদ থাকে তা আস্বাদন করার মতো দৃঢ়তা শরীরে আর থাকে না। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই মিলের হুটারটা দুবার বাজ খাই আওয়াজ করে থেমে গেল। চায়ের দোকানে ভাঙা বাঁশের ওপর আটকানো ছেঁড়া ত্রিপলের ওপর উদ্দিষ্টভোজী বেশ কয়েকটা কাক ডানা ঝাপটে তাদের বিরক্তি প্রকাশ করে আকাশে মিলিয়ে গেল। কারখানার একজন মালিকের সাথে দেখা করার জন্যই এখানে আসা। নাম সত্যব্রত মল্লিক। তিনি কারখানার শ্রমিকদের 10% বেতন বৃদ্ধি করেছেন, সাথে নাকি পুজোর বোনাসও। তাই এলাকায় তার বেশ সুখ্যাতি হয়েছে। বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজেও সত্যব্রতবাবু নিজেকে লিপ্ত করেছেন। সেই সুবাদেই তার সাথে আমার দু একবার সাক্ষাৎ হয়েছে। চায়ের ভাতটা মাটিতে ফেলেই পেছন থেকে আওয়াজ শোনা গেল, এই যে আমি কিন্তু ভালোর ভালো আর খারাপের খারাপ, আমি কিন্তু কাজ বুঝে নেব। হ্যাঁ, আমার প্রোডাকশন রেট এই মাসে ঠিকঠাক চাই, একথা বলে দিলাম। বাবু, হয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, এই হয়ে যাবে মানেটা কি? হ্যাঁ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিভাবে হবে আই ডোন্ট নো। আসলে এই মাসে কয়েকজনের বাড়িতে কিছু সমস্যা দেখা যায়। ওসব সমস্যা শুনতে চাই না। ওয়ার্কার্সদের ডিউটি আওয়ার্স বাড়াও, অন্য যা খুশি করো। আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সপ্লেনেশন। আচ্ছা বাবু, আমি দেখছি। ওই সবাই শুনলি তো বাবু কি বললেন? কিভাবে আবার?
ওই ওভার টাইম করতে হবে আর কি। হ্যাঁ, এই তো শালা জীবন। পেছনে তাকাতেই দেখলাম সত্যব্রত মল্লিক ওরফে সত্যবাবু বেশ চোটে লাল হয়ে আছেন, আর তার সামনে গুটি কয়েক কারখানার শ্রমিক ভিড় করে জটলা হয়ে আছে। কারখানার আভ্যন্তরীণ কোনো সমস্যা হবে তাই সেদিকে খুব একটা কৌতূহল দেখালাম না। সত্যবাবু আমার দিকে তাকিয়ে বললেন, আরে সমরেশ বাবু, আপনি এসে পড়েছেন? হ্যাঁ, এই এলাম। সরি, আসলে কি বলবো, প্রফেশনাল হ্যাজার্ড। বুঝেছি, ইটস ওকে। চলুন চলুন, আমার বাড়িতে চলুন, এইখানে কথা বলা ঠিক নয়। গায়ের রং ধবধবে ফর্সা আর বিলেতি হাবভাবে মোড়া সত্যবাবু বেশ মার্জিত, কিন্তু আজ তার চলাফেরা খানিকটা খাম খেয়ালি। পরনে জিন্সের প্যান্ট আর সাদা ফুলহাতা শার্ট। মাথায় যে তিনি পটচুল পরেন তা অবশ্য আমার জানা, কিন্তু তা এতটাই পরিমার্জিত যে তথাকথিত যে কেউ অচেনা লোকের পক্ষে ধরে ফেলা সম্ভব নয়। আমি গাড়িটা নিয়ে সত্যবাবুর ঘরের সামনে রাখতে বলে হেঁটেই রওনা দিলাম। মিনিট ৩-৪ পথ, তারপরেই সোজা রাস্তায় একটা আলতো বাঁক নিয়ে জঙ্গলের রাস্তা, আর সেখান থেকেই মিনিট ২ হাঁটলে মল্লিক বাড়ি। ফটকের সামনে শ্বেতপাথরের ফলকনামায় লেখা মল্লিক বাড়ি। সেখান থেকে ঢুকে প্রকাণ্ড একটা গেট, আর তারপরেই বৈঠকখানা। জোড়াবাগান থানায় এসেছি বেশ কয়েক মাস হয়েছে। সত্যব্রত মল্লিকের সাথে আলাপও বেশ কয়েক মাসের, কিন্তু তার বাড়িতে আসার সুযোগ এর আগে কখনো হয়ে ওঠেনি। বেতের সোফায় আমাকে বসতে বললেন সত্যবাবু, তারপর বললেন, বলছিলাম কি, একটু চা খাবেন? হ্যাঁ, এক কাপ চা হলে মন্দ হয় না। আচ্ছা। এই রামু! একটা বৃত্তগোছের লোক কোথা থেকে দৌড়ে এসে বলল, হ্যাঁ বাবু। রামু, সাহেবদের জন্য চা নিয়ে আসো, আর মনে রেখো আমারটাতে একটু চিনি কম দেবে। আচ্ছা বাবু। প্রথমে কথোপকথন আমি শুরু করলাম। সত্যবাবু, আসলে ডিউটি আওয়ার্সে আছি, তাই বেশি সময়। না না সমরেশ বাবু, আমি আপনার বেশি সময় নেব না। আসলে সেভাবে আপনাকে নিমন্ত্রণ করার ধৃষ্টতা আমার নেই, আর আপনাদের যা চাকরি তাতে সময়ের থেকে মূল্যবান আর ক্ষণস্থায়ী যে আর কিছু নেই সেটা আপনাদের দেখলেই বোঝা যায়। প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা, কাজের কথা বলুন। হ্যাঁ, আসলে ব্যাপারটা খুবই নগণ্য, কিন্তু ব্যক্তিগত। অ্যাম আই রাইট? সত্যবাবু এবারে একেবারে হতভম্ব হয়ে গেলেন। তার কিছু বলার আগেই আমি বললাম, দেখুন, প্রথমত আপনার সমস্যা যাই হোক না কেন, আপনি থানায় যাননি। পাছে গেলে যদি লোক জানাজানি হয়ে যায়, আর কাউকে বিশ্বাস করে বলতেও পারছেন না, তাই এই সাত সকালে একেবারে পুলিশকে বগল ধাওয়া করে বাড়ি অব্দি নিয়ে এসেছেন। এবার বলে ফেলুন, কি সমস্যা? দেখুন, 1976 সাল থেকে আমি এই জুট মিলটা সামলাচ্ছি। তিনকুলে যা ছিল তারা বেশ কিছু বছর আগে গত হয়েছেন। বাবাকে হয়তো দেখেছিলাম, কিন্তু মুখ ঠিক মনে নেই। মা মৃত্যুশয্যায় যখন ছিলেন আমার একটা মূল্যবান জিনিস দিয়ে গিয়েছিলেন, সাথে বলেছিলেন এটা আমাদের বংশমর্যাদার ধারক ও বাহক, এটাকে সাবধানে রাখতে হবে। জিনিসটা কি? ওই একটা সামান্য গণেশের মূর্তি। আচ্ছা। ইতিমধ্যে রামু চা দিয়ে গেছে। আমি প্লেটটা হাতে নিয়ে একটা চুমুক দিলাম, তারপর একটা সিগারেট ধরালাম। সত্যবাবু কিছু একটা ভেবে নড়ে চড়ে বসে বললেন, প্রথম সেটা মায়ের মৃত্যুবার, অর্থাৎ শুক্রবার বের করে পুজো দিতাম, কারখানার কর্মচারীদের প্রসাদ দানও করতাম। পরে এসব আর হয়ে উঠত না, কিন্তু প্রতি বছর গণেশ পুজোর দিন কারখানায় পুজো হতো,
তখন এটা বের করতাম। তারপর এইটুকু বলে সত্যবাবু একটু থামলেন। তারপর বেতের চেয়ারের হাতলটা সামনের দিকে একটা হ্যাচকা টান মেরে আমার মুখের কাছে এগিয়ে এলেন। এই তো কদিন পর আমার কারখানায় গণেশ পুজো, সেজন্য পরশু একবার মূর্তিটাকে ভাবলাম বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিন্তু আলমারি খুলে দেখলাম সেটা যথাস্থানে নেই। আমি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা বুঝলাম। আমার এক্ষেত্রে দুটো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মূর্তিটার কোনো ছবি আছে? আর এ বাজারে তার মূল্য? দেখুন, মূল্য সম্বন্ধে আমার ধারণা নেই, তবে প্রতি বছর পুজোর কিছু ছবি তোলা হয়, তাতে হয়তো এই মূর্তিটার ছবিটা আছে। আচ্ছা, সেগুলো আমার চাই। আর আপনার বাড়িতে কে কে আছেন, আর তাদের মধ্যে এই গণেশ মূর্তির কথা কে কে জানেন? আমার স্ত্রী অঞ্জনা, গত হয়েছে প্রায় 15 বছর মতো। আমাদের এক ছেলে দীপ্ত, বিদেশের মাটিতে পা রেখে দেশের কথা প্রায় ভুলতে বসেছে। কালে ভদ্রে বাবার কথা মনে পড়ে কিনা সন্দেহ। তাই বাড়িতে সদস্য বলতে আমি আর আমার একাত্ম সত্তা, আর বলতে পারেন রামু। রামু কাজ করছে কদিন? রামু প্রায় শুরু থেকেই কাজ করছে। শুরু থেকেই মানে অঞ্জনা দেবীর মারা যাওয়ার আগে থেকে নাকি? না না, অঞ্জনা মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই রামুকে রেখেছিলাম। আচ্ছা, সে কি আপনার এই বংশের ঐতিহ্যবাহী গণেশ মূর্তির কথা জানে? দেখুন, রামু আমার খুব বিশ্বস্ত, ওরও 3 কুলে কেউ নেই, তাই আমার কাছেই পড়ে থাকে। এ বাড়িতে গণেশ মূর্তির থেকে আরো অনেক বেশি দামি জিনিস আছে সমরেশবাবু, আর সেগুলোর অবস্থান আর মূল্য সম্বন্ধে রামুর কিন্তু বেশ ধারণা আছে। আর রামু আমাকে জিজ্ঞাসা না করে ওসবে হাতই দেয় না। বাড়ির বাজার ঘাট থেকে শুরু করে সব কাজ সেই করে। আচ্ছা সমরেশবাবু, আপনি রামুকে সন্দেহ করছেন নাকি? দেখুন, এই বাড়িতে বসবাস মাত্র 2 জনের, বাইরের কোনো লোক কি যাতায়াত করে? আগে বাড়িতে আসে বলতে ওই রমাপদ আর কিঙ্কর, আমার বন্ধু। আপনার সমস্যা আপাতত বুঝলাম, কদিন সময় দিন। কিন্তু কথা দিতে পারছি না, কারণ সেভাবে কোনো তথ্য প্রমাণ পেলাম না। যদি খোঁজ পাই অবশ্যই জানাবো। আগে না সমরেশবাবু, গণেশ মূর্তির থেকে বেশি ইম্পর্টেন্ট অপরাধী। আমার ধারণা যে এই কাজ করেছে সে আমার পরিচিত, আর তাকে আমার জীবন থেকে সরানোটা সব থেকে বেশি দরকার। আপনাকে চোরটা খুঁজে বের করতেই হবে। আমি কিন্তু বড় আশা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আরো কিছুক্ষণ বাক্যালাপের পর মল্লিক বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাইরের ফটকের ধারে একখানা পুরনো শিব মন্দির আছে, সেদিকে একবার দেখে গাড়িতে উঠে পড়লাম। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণের জন্য জিরিয়ে নিয়ে চায়ের কাপে ঠোঁট ঠেকাতেই দরজার বাইরে কলিং বেলটা রুদ্ধশ্বাসে 2 বার বেজে উঠল। ওপাশের লোকটি যে ভীষণ ব্যতিব্যস্ত তা ভালোই বুঝতে পারা যাচ্ছিল। ঘড়ির সময় বলছে হালদার ছাড়া এই সময় আর কারুর আগমন সম্ভবপর নয়। দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করল হালদার। স্যার, আপনি মল্লিকবাবুর সাথে একা দেখা করতে গেলেন, আমাকে বললেন না? বেশ কিছুদিন আগে সত্যবাবুর ফোনটা ওর সামনেই এসেছিল। তখন থেকেই সেই ফোনের গোপন রহস্য সম্বন্ধে হালদার বেশ কৌতূহল পোষণ করেছিল, আর তার জন্যই তার এত ক্রোধের বহিঃপ্রকাশ। আমি শান্তভাবেই না বোঝার ভান করে তাকে বললাম, কেন হালদার, তোমার প্রতি কি ভারী কোনো অন্যায় হয়েছে? আলবাত হয়েছে স্যার, সব সময় আপনি এমনটাই করেন। সব জায়গায় সব কিছু আমি সবার শেষে জানতে পারি। আরে বাবা, কি এমন হয়েছে? আর তার জন্য কি আমি দায়ী? বাহ, এখন আপনি ভনিতা করছেন স্যার। এখন আপনি বলুন সত্যব্রতবাবু কি বললেন? আরে সেসব নগণ্য ব্যাপার,
কি স্যার, খুলে তো বলুন। আরে ওনার কি একটা পাথরের গণেশ মূর্তি হারিয়েছে, ওনার বংশের একমাত্র প্রদীপ, যেটা কিনা উনি বংশ পরম্পরায় পেয়ে এসেছেন। তাতে আমরা কি করব? আপনি কি এবার খুঁজছেন নাকি? এইসব নগণ্য ব্যাপারে মাথা ঘামানোর সময় আপনার আছে স্যার? কিভাবে বুঝলে যে এটা নগণ্য? সে পাথরের গণেশ মূর্তির আর কতই বা দাম, আর একটা কিনে নিলেই হলো। সেটা সমস্যা নয় হালদার, উনি গণেশ মূর্তি হয়তো ফেরত চাইছেন না। মানে মল্লিকবাবুর গণেশ মূর্তি হারিয়েছে, উনি তো সেটাই ফেরত চাইবেন না, তাহলে উনি কেস করতে পারত, তাহলে তদন্ত হতো, হয়তো রিকভারিও হতো। কিন্তু ওনার কাছে চুরির থেকে চোরের ইম্পর্টেন্সটা বেশি। উনি চাইছেন যে কে এই চুরিটা করেছে সেটা জানতে। চুরি যাওয়ার জিনিসের থেকে চোর কখন বেশি ইম্পর্টেন্ট হয় যেন হালদার? কখন স্যার? যখন চোরের চুরিটা কোনো উদ্দেশ্য প্রণোদিত, আর যার চুরি গেছে সে সেই উদ্দেশ্যটা জানতে চায়, কিন্তু কাউকে জানাতে চায় না। তার মানে স্যার মল্লিকবাবুর গণেশ মূর্তির কোনো কালো ইতিহাস আছে? নিশ্চিত হয়ে বলা যায় না, তবে আরো খুঁটিয়ে দেখতে হবে। তোমাকে নিয়ে না হয় এক সময় যাবো হালদার। আমাকে নিয়ে? আপনার শরীর টরীর খারাপ হয়নি তো? কেন? আমাকে নিয়ে যাবেন সে কথা নিজে থেকে বলছেন। হালদারের কৌতূহল একেবারে অমূলক নয়। সত্যব্রতবাবুর গণেশ মূর্তি চুরি একেবারে সন্দেহাতীত নয়, আর তার অসঙ্গতিমূলক কথাবার্তার মধ্যে যে একটা নির্ভেজাল রহস্য আছে সে ব্যাপারেও কোনো দ্বিমত নেই। অগত্যা আরেক কাপ চা আনিয়ে নিলাম, সাথে মল্লিক বাড়ির যাবতীয় তথ্য আর সত্যবাবুর গণেশ মূর্তির পেছনের সত্যি উদ্ঘাটনের ইচ্ছা প্রকাশ করেই দিলাম হালদারকে। হালদারও তার পুরনো অভ্যাসবশত ডায়েরির পাতায় একের পর এক তথ্য লিপিবদ্ধ করে ফেলল। তারপর আরো কিছুটা সময় নিয়ে সেগুলো পড়ে আমাকে বলল, স্যার, ওনার ছেলের ব্যাপারে কিছু জানা দরকার। তার আগে সত্যবাবুর বাড়িতে ঘটনাস্থলটা একবার দেখে আসা উচিত। তাহলে কবে যাবেন স্যার? আজই চলুন। না, কাল সকালেই যাব। আচ্ছা স্যার। হাতে তেমন কিছু কেসের তদন্ত নেই, আর এই থানায় বদলি হওয়ার পরে তদন্তে মনোনিবেশের সুযোগ সেভাবে আসেনি, কারণ জোড়াবাগান জঙ্গল অধ্যুষিত, আর বেশিরভাগ অঞ্চল কারখানার দখলে, আর থানা অঞ্চলে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু জরাজীর্ণ ঘরবাড়ি, যাতে কারখানার শ্রমিক ছাড়া আর কোনো স্থায়ী বসতি নেই। প্ল্যান মাফিক পরদিন সকালেই হালদারকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মল্লিক বাড়ির উদ্দেশ্যে। সত্যব্রতবাবুকে ফোন করেছি গতকাল রাতেই। মিনিট কুড়ি জঙ্গলের আঁকা বাঁকা রাস্তা ধরে যেতেই মল্লিক বাড়ির ফটকের সামনে উপস্থিত হলাম। ফটকের সামনেই সত্যবাবু আমাদের জন্যই অপেক্ষায় ছিলেন। গাড়ি থেকে নেমেই সাধারণ কিছু বাক্য বিনিময়ের পর অতিথি কক্ষে এসে বসা হলো। সত্যবাবু সেই প্রত্যাশিত প্রশ্ন আবার করে বসলেন। আচ্ছা সমরেশ বাবু, আমার হারিয়ে যাওয়া গণেশ মূর্তি যে চুরি করেছে তাকে পেলেন? না, এখনো কোনো খোঁজ পাইনি, তবে যে জায়গায় গণেশ মূর্তি রাখতেন সেটা আমি একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কথাটা শেষ করার আগেই বেশ আগ্রহের সাথে সত্যবাবু উঠে দাঁড়িয়ে ভেতরের ঘরের দিকে এগোতে শুরু করলেন। আমি আর হালদার তাকে অনুসরণ করলাম। ভেতরের যে ঘরে আমরা আসলাম সেটা বেশ পরিপাটি। ঘরের মাঝ বরাবর একটা কাঠের পালঙ্ক। ঘরে আসবাবপত্র তেমন নেই, খালি পূর্ব আর পশ্চিম দিকের দেওয়ালে বিদেশি কায়দায় আলমারির বন্দোবস্ত। আসলে ঘরের জায়গা বাড়ানোর এক অভিনব কায়দা হলো এই দেওয়ালে আলমারির বন্দোবস্ত। আমাদেরকে খাটের পাশে রাখা দুটি চেয়ারে বসতে বলে উনি বিছানার নিচ থেকে এক তোকা চাবি হাতে নিলেন। তারপর তারই মধ্যে থেকে একটা দিয়ে পশ্চিম দিকের দেওয়ালের আলমারির চাবি খুলে দিলেন।
3টি তাক। বাইরে থেকে দেখলে অনেকাংশেই বড় বলে মনে হয়, কিন্তু ভেতরে বড় জিনিসের রাখার জায়গা নেই বললেই চলে। উপরের তাকটাতে বেশ কিছু পুরনো সরঞ্জাম, বেশিরভাগই বই, সবকটাই বিদেশি লেখকের ইংরাজি বই। মাঝের তাকে একটা লাল রঙের কাপড় ভাঁজ করে রাখা আছে, পাশে একটা ফাইল। সেগুলো দেখিয়ে সত্যবাবু বললেন, আগে এই কাপড়টাতেই গণেশ ঠাকুরের মূর্তিটা রাখা ছিল, আর ফাইলে মিলের হিসেবপত্র, এছাড়া মল্লিক বাড়ির জমির দলিল, পর্চা, টুকটাক জিনিস। আমি উপরের বইগুলো এবং ফাইলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে দেখলাম। সত্যবাবু চেয়ার এগিয়ে বসতে গেল। হালদারও সত্যবাবুর সামনে গিয়ে বসে বেশ কৌতূহলের সাথে তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, গণেশ মূর্তি ছাড়া আর কি কি চুরি গেছে? না তো, আর কিছু তো যায়নি। এই জায়গাটাকে আপনি চুরির পরে হাত দিয়েছিলেন? আগে না। আচ্ছা, নিচের ছোট বাক্সটা কিসের? সত্যবাবু নিচের দিকে তাকিয়ে বললেন, ওতে কিছু গয়নাগাটি আছে। ওর মায়ের মারা যাওয়ার পর এগুলো আর আমার খুলে দেখা হয়নি, সেভাবেই পড়ে আছে। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা না করলেই নয়। আপনার ছেলের জন্য আপনার মন খারাপ হয় না? খানিকক্ষণ চুপ থেকেই চোখটা পকেটের রুমাল দিয়ে মুছে সত্যবাবু বললেন, আগে দীপ্তরূপ মল্লিক আমার একমাত্র ছেলে। অবশ্য আমাকে ফোন টোন করে না, জানেন, হয়তো আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। কেন? ওর মায়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে। আই এম সরি, কিন্তু আপনার স্ত্রী কিভাবে, মানে? লিভার সিরোসিস, বংশগত। অনেক চেষ্টা করেছি জানেন, বাঁচাতে পারিনি। অঞ্জনার চোখ দুটো এখনো চোখের সামনে ভাসে সমরেশ বাবু। সত্যবাবু আবার চোখ মুছলেন। এই বাড়িটা কার নামে? এ আর এমন কি কথা সমরেশ বাবু, আমার বাড়ি আপনি চাইলে দলিল পর্চা দেখতে পারেন, আমার কাছে সব আছে। কিন্তু যতটা জানি আপনি জুট মিলের অধিষ্ঠাতা হয়েছেন অঞ্জনা দেবীর অকাল প্রয়াণের পর। হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, আর এসবের জন্য আমি ওকে বিয়ে করিনি সমরেশ বাবু। আপনি হয়তো ভুল ভাবছেন। সত্যবাবু, আমি শুধু একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আমি কখন বলেছি আপনার বিবাহ করাটা কোনো উদ্দেশ্য প্রণোদিত? সত্যবাবু চুপ করে রইলেন। ঠিক আছে, আজ এই অবধি থাক। সত্যবাবু আর কিছুই বললেন না। আমরাও বেরিয়ে আসলাম। থানায় ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হলো। টেবিলে বসে খানিকক্ষণ চুপ করেই ছিলাম। হালদার হঠাৎ বলে উঠল, সত্যবাবু কিছুই সত্য বলছেন না স্যার। কেন? তোমার এরকম মনে হওয়ার কারণ কি? একটা লোকের কাছে একটা সামান্য শ্বেতপাথরের গণেশ মূর্তি এতটা মূল্যবান হলো কি করে? আর সেটা চুরি গেছে, তিনি থানায় এসে কমপ্লেন না করে আপনার কাছে গোপনে গিয়ে সাহায্য চাইলেন কেন? ভুল করছো হালদার। উনি কিন্তু একবারও বলছেন না মূর্তি উনি ফেরত চান। উনি আসলে চোর কে সেটা বুঝতে চান। কিন্তু স্যার কেন? হতে পারে সেই মূর্তি মল্লিক বাড়ির কোনো সত্য বহন করছে। কি হতে পারে স্যার? এখানেই তো প্রশ্ন হালদার। ভেবে দেখো, একজন চোর চুরি করলো, কিন্তু কিছুই নিল না, খালি একটা গণেশ মূর্তি ছাড়া। এ বাজারে যার মূল্য 10,000-এর বেশি হবে না। তার মানে আপনি বলছেন চুরি যাওয়া জিনিসের মূল্য বিবেচনা করে চুরি হয়নি? সেরকমই লাগছে। আরো বেশ খানিকক্ষণ চুপ করে থেকে হালদারকে বললাম, আচ্ছা, 3টে তাকে যেন কি কি ছিল হালদার? হ্যাঁ, উপরের তাকে যাবতীয় বইপত্র, মাঝের তাকে লাল কাপড় যার মধ্যে গণেশ মূর্তি ছিল, বাম দিকে ফাইলপত্র ছিল, আর নিচের তাকে গয়না ছোট সিন্ধুক। ফাইলটা খুলে দেখা হয়নি স্যার।
ফাইলে কিছুই ছিল না। আপনি দেখেছেন? ঠিক আছে, কাল সকালে দেখা যাবে। তুমি বরঞ্চ রামুর উপর একটু খেয়াল রাখো। সত্যবাবুর ছেলের ডিটেলসটাও নিতে হবে, সেটা আমি দেখছি। কবে সে লাস্ট এখানে এসেছিল সেটা জানার দরকার। ও আরেকটা কথা, রামুকেও কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং একেবারে আড়ালে। ওকে স্যার। হালদার চলে যেতেই রাতের খাবার খেয়ে বাইরে পাইচারি করছিলাম। ঘুমে চোখ জুড়িয়ে আসছে, কিন্তু চোখের পাতা এক করতেই পারছিলাম না। সত্যবাবুর ঘটনা নিয়ে খামোখাই জড়িয়ে পড়েছি। আমি তো আর প্রাইভেট গোয়েন্দা নই, আগা পাঁচতলা একটা বেতনভুক্ত পূর্ণাঙ্গ পুলিশ। মাসিক বেতন যা পাই তাতে খরচ খরচা মিটিয়ে ভালোই সঞ্চয় হয়। আর সত্যবাবুর সাথে আমার কোনো লিখিত শর্তাদিও নেই, তাই আমি বাধ্যও নই। কি এমন চুরি গেছে? হে বাজারে 1000 দিলে ওরকম গণেশ মূর্তির খোঁজ হামেশাই মেলে। জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের ওপর খানিক ভ্রুকুটি করেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু বেশ কিছু ঘন্টা পরে গভীর ঘুমের হঠাৎ ব্যাঘাত ঘটল, যখন বিছানার পাশে রাখা ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। আধো আধো ঘুম ছাড়তে কয়েক সেকেন্ড সময় লেগেছিল, কিন্তু এত রাতের ফোন পেয়ে খানিক বিচলিত হয়েছিলাম। তাও নিজেকে একটু সামলে ফোনটা ধরলাম। হ্যালো হ্যালো, সমরেশ রায় স্পিকিং। বাবু বাবু বাবু, আপনারা তাড়াতাড়ি আসুন। বাবু, আমি রামু, সত্যবাবুর বাড়ি থেকে বলছি। ওপাশের ভয়ের তো গলা শুনে প্রথমে কিছুই বুঝতে পারিনি। লোকটির গলা বিকৃত হয়ে এমন অবস্থা যাতে তার পরিচয় বোধগম্য হওয়া সম্ভব নয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে বলছেন? বাবু, আমি রামু, সত্যবাবুর বাড়ি থেকে বলছি। আপনারা জলদি আসুন, বাবুর অবস্থা ভালো নয়। আচ্ছা, আমরা আসছি। নিমেষেই গলাটা শুকিয়ে আসলো। ফোনটা রেখে দেওয়ার পরেও রামুর আড়ষ্ট হয়ে আসা গলার স্বর যেন কানে বাজতে লাগলো। আর দেরি করাটা ঠিক হবে না ভেবে হালদারকে ডেকে নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি ছুটিয়ে দিলাম মল্লিক বাড়ির উদ্দেশ্যে। পথে দু একবার সত্যবাবুর ফোনে ফোন লাগাতে গিয়েও খানিক ইতস্তত বোধ করেছিলাম। গেটের মুখেই দু একজন লোক, আর পুলিশ জিপটা যেতেই কিছু লোক স্বভাবতই ঘটনাস্থল থেকে দ্রুত প্রস্থান করল। গেটের সামনেই দুজন লোক আর রামু দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থেকে নামতেই তারা সবাই আমার দিকে এগিয়ে আসলো। বাম দিকের লোকটি মধ্যবয়সী সুপুরুষ, মাথার চুল খানিক আগোছালো, আর পরনে সাদা জামা আর ফর্মাল প্যান্ট। আরেকজনের পরনে সাদা পাজামা পাঞ্জাবি। বয়স সত্যবাবুর সমসাময়িক, স্থূলকায় গড়ন আর মাথায় মানানসই টাক। নমস্কার, আমি রমাপদ চৌধুরী, ইনি কিঙ্কর কর্মকার। আচ্ছা, নমস্কার। আপনাদের ঠিক চিনলাম না। আমরা সত্যবাবুর বন্ধু। ও আচ্ছা। রমাপদ বাবুর কথায় খানিকটা আশ্চর্য হলাম। তার পরিচয় সত্যবাবুর বন্ধু, কিন্তু 16 আনা বিদেশি আদব কায়দায় তাদের হাফবয়সী কিঙ্করবাবু যে তাদের নিতান্তই বন্ধু, সেটা ভারী বিস্ময়কর। রিমলেস চশমা, মুখ ক্লিন শেভ করেন, ফর্সা এবং সুঠাম চেহারার অধিকারী। বলাই বাহুল্য এই সুপুরুষ যে তাদের বন্ধু সেটা ভারী সন্দেহজনক। তবুও সেদিকে দৃষ্টিপাত করে উপেক্ষা করেই তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে এখানে? আসলে আমরা উপরের ঘরে রাতে খাবার খেয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ রামু চিৎকার করে ওঠে। নিচে এসে দেখি সত্য মাটিতে শুয়ে গোঙাচ্ছে, প্রায় জ্ঞান শূন্য অবস্থা। আচ্ছা, এখনো ডাক্তার ডাকা হয়নি? সত্যবাবু কেমন আছেন? পাশের লোকটি বলে উঠল, আমি ডক্টর, রুডিমেন্টারি ট্রিটমেন্ট যা করার করে দিয়েছি। সেডেটিভ পেইন কিলার্স দেওয়া হয়েছে,
I think now he is out of danger. Now we have to wait for 24 hours. ও আচ্ছা। আমি রামুর দিকে তাকিয়ে বললাম, রামু একটু ভেতরে যাব। সত্যবাবুর ঘরটার অবস্থা ভয়াবহ। মেঝেতে কাঁচা সোদা রক্তের বন্যা বইছে। সত্যবাবুকে খাটের উপর শোয়ানো আছে, মাথায় বেশ পরিপাটি করে ব্যান্ডেজ বাঁধা, চোখ দুটি অর্ধ নিমজ্জিত, আপাত দৃষ্টিতে জ্ঞান শূন্য, কিন্তু ডাক্তারের কথা মতো আউট অফ ডেঞ্জার। ঘরের সবকিছুই অক্ষুণ্ণ আছে। হালদার আলমারির কাছে গিয়ে বেশ সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। কিঙ্করবাবু আমাদেরই পেছনে ঘরে প্রবেশ করে সত্যব্রতবাবুর বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। রমাপদবাবু আমার দিকে তাকিয়ে বললেন, স্যার যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি কি? অবশ্যই, বলুন। আপনাদের তদন্ত যদি বিঘ্নিত না হয় তাহলে রামুকে বলে এই ঘরটা কি পরিষ্কার করিয়ে নেব? আপনি কি ধরেই নিয়েছেন যে তদন্ত শুরু হয়েছে? না মানে পুলিশ আর তদন্তটা অনেকটা কান আর মাথার মতো, তাই না? কি যেন নামটা, পুরো নামটা? আগে চৌধুরী, রমাপদ চৌধুরী। পেশা? আগে মানে আপনি কি করেন? জুট মিলেই। সত্যব্রত আমার বিজনেস পার্টনার কাম বন্ধুও বলতেই পারেন। কাল আসলেন আর আজই কাণ্ড ঘটালেন। আপনারা তো একেবারে দুর্ঘটনা বই আনলেন দেখছি। রমাপদবাবু আর কোনো জবাব দিলেন না। কিঙ্করবাবু ব্যাপারটা কেমন না শোনার ভান করেই ঘরের এপাশ ওপাশ পাইচারি করতে লাগলেন। হালদার। হ্যাঁ স্যার। আপাতত প্লেস অফ অকারেন্সের নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ ভালো করে দেখে নাও, আর পুরো ঘরটার ছবি তুলে নাও। কিঙ্করবাবু, আপনারা কাইন্ডলি বাইরের ঘরে একটু বসুন। আমি রামুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। দুজন বেরিয়ে যেতেই আমি রামুকে জিজ্ঞাসা করলাম, রামু, তুমি সত্যবাবুর সাথে কদিন আছো? ওই কদিন হলো মা ঠাকুরন চলে যাবার পর থেকে বাবু একেবারে একা হয়ে গেছিলেন, তাই আমারে লইয়া আসেন। তোমার দেশ কোথায়? বাংলাদেশ থেকে আইছিলাম, এখানে লোকের বাড়ি কাম করতুম। বাবু একদিন কইল, আমার কাছে থাক, তুই যা মাইনে পাস আর ডবল দিব। আমিও থাইকা গেলুম। আচ্ছা, আগে কি কাজ করতে? বাংলাদেশে বাবু ছেলে মেয়ে ছিল না, বউটা সাপের কামড়ে মারা গেল। ও দেশে চিকিৎসা অবস্থা তেমন ভালো নয়, পয়সাও ছিল না। বউ যাওয়ার পর সব বাইসা বুঝে এখানে চলে আসি। আচ্ছা, এই যে রমাপদ আর কিঙ্করবাবু, এদের আগে চিনতে? ওই চিন্তা মানে মাঝে সাঝে আইতো, আমার রান্না করতে বলিতো, আমি মদ খাইতো, খোঁজ গপ্প করতো। রোজ? না, ওই মাঝে সাঝে। কিঙ্করবাবু কি? না, উনি সব খাইতেন না। সেটা বড্ড ভালো। এই এলাকার নতুন আইসে ডাক্তার মানুষ, কলকাতায় চেম্বার আসে বলছিলেন, তবে এখানেই পয়রা থাকেন। আচ্ছা, তুমি যখন এখানে এসেছিলে তখন এ ঘরে কে কে ছিল? আমি তো বাবু ঘুমাইয়া পড়েছিলাম। হঠাৎ করে বাবুর জোরে চিৎকার কইরা ওঠে। আমি দৌড়ে আসি, দেখি বাবু মেঝেতে পড়ে শুইয়া আছে, আর রক্তে চারিদিক ভাইসা গেছে। তার মানে রমাপদবাবু আর কিঙ্করবাবু তারপর আসেন, তাই তো? আচ্ছা, এই জানলা কি কাল রাতে খোলা ছিল? আমি সত্যবাবুর ঘরের দক্ষিণ দিকের জানলার দিকে দেখিয়ে রামুকে আবার প্রশ্ন করলাম। না বাবু, বাবু তো বন্ধ কইরাই শুতেন। পরে কে খুলছে তা তো জানি না। আচ্ছা, রমাপদবাবু কি কাল রাতে এই ঘরেই বসে মদ্যপান করেছিলেন? আগে বাবু। আচ্ছা রামু, তুমি রাতে কোনো আওয়াজ শুনেছিলে? বাইরের কুকুর ডাকার আওয়াজ বা সন্দেহজনক কিছু? না বাবু, সেরকম তো কিছু শুনি নাই। আচ্ছা রামু, সত্যবাবুর ছেলের সম্বন্ধে কি জানো? এই দাদা বাবুরে কে আমি কখনো দেখি নাই। বাবুর মুখে শুনছি বিয়া কইরা বিদেশ গেছে গা, সেখানে কোন মাইয়ারে বিয়া করছে, বউরে পাইয়া বাপরে একেবারে ভুইলা গেছে গা। ঠিক আছে,
সত্যবাবুর খেয়াল রেখো, আর জ্ঞান ফিরলে একবার খবর দিও। আচ্ছা বাবু। সত্যবাবুকে আরেকবার দেখে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। গাড়িতে উঠতেই হালদারের অকস্মাৎ প্রশ্নের সম্মুখীন হলাম। স্যার, আপনি সত্যবাবুকে একা ছেড়ে দিলেন কেন? কাল ওনার উপর এত বড় একটা অ্যাটাক হলো, আপনি কোথায় ওনাকে পুলিশ প্রোটেকশন দেবেন তা না ওনাকে মৃত্যু মুখে ঠেলে দিলেন? আর কিছু হবে না হালদার, যা হওয়ার কাল রাতেই হয়ে গেছে, আর যার যেটা দরকার সে সেটা পেয়েও গেছে। কিছু বুঝলাম না স্যার, সত্যবাবুকে মেরেছে এই তিনজনের মধ্যে কেউ একটা, মানে আমি বলতে চাইছি কিঙ্করবাবু, রমাপদবাবু, না হলে রামু। সেটাও হলফ করে বলা যাচ্ছে না। সত্যবাবুর ঘরের দক্ষিণের জানলাটা খোলা ছিল, রামুর কথা অনুযায়ী সেটা প্রতিদিনই বন্ধ থাকে। হতে পারে বাইরের কোনো লোক জানলা দিয়ে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু প্রমাণের অভাব হালদার, সবই সার্কামস্ট্যান্সিয়াল। স্যার, একটা কথা আমার কিছুতেই মাথায় আসছে না, গণেশ মূর্তি যে চুরি করেছে আর কালকে সত্যবাবুর উপরে যে অ্যাটাক করেছে, দুজনেই কি একই লোক? একই লোক কিনা জানি না, কিন্তু সবারই উদ্দেশ্যটা এক। তার মানে স্যার প্রথম দিন কার্যসিদ্ধি হয়নি বলে দ্বিতীয় দিন হামলা, কিন্তু স্যার সত্যবাবুর উপরে অ্যাটাক হলো কেন? আমার অনুমান তিনি অপরাধীকে হাতে নাতে ধরে ফেলেছিলেন, নিজের পরিচয় গোপন রাখতেই এই হামলা। হালদার আর কিছুই বলল না। সত্যবাবুর বাড়িতে খবর নিয়েছি, তার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি নেই। জ্ঞান ফিরলে শহরে কোনো ভালো ডাক্তারের অধীনে চিকিৎসা করাবেন। আপাতত কিঙ্করবাবুর তত্ত্বাবধানেই আছেন। সেদিনটা এভাবেই কাটল। রহস্যের জট কোনোভাবেই সামনে আসলো না। হালদারও বেশ তৎপরতার সাথে এই রহস্য উন্মোচনে ব্যতিব্যস্ত হয়ে উঠল। এদিকে সত্যব্রতবাবুর জ্ঞান ফিরেছে, কিঙ্করবাবুর তত্ত্বাবধানেই রয়েছেন, কিন্তু খুব একটা কথা বলছেন না। পরদিন বিকেলে ওনার সাথে সাক্ষাৎ হওয়ার কথা। আরও একদিন পিছিয়ে গেল তার শারীরিক অবস্থার অবনতির জন্য। স্যার, রামুর খোঁজ নিলাম। ভালো নাম রমেশ্বর দাস, বাংলাদেশেই থাকতেন, চট্টগ্রামের দিকে। দেশভাগের সময় এসেছিলেন, পরেই ফিরেও গিয়েছিলেন। জমি জমা যাচ্ছিল, বেচে ফিরে এসেছিলেন। আর উনি ঠিকই বলেছেন, উনি বিপত্নিক। আর সত্যবাবুর সাথে যোগাযোগটা কিভাবে হলো? ওই কাজ খুঁজতে খুঁজতে জুট মেলে এসে উপস্থিত হন। কদিন সেখানে কাজ করেছেন। ওনার ব্যবহারে খুশি হয়ে মল্লিকবাবু ওনাকে বাড়ি নিয়ে আসেন। তারপর থেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস। ওনাকে থানায় আসতে বলেছি, আর বলেওছি কাউকে যেন না বলে। উনি রাজি হয়ে গেল? প্রথমে হয়নি স্যার, কিছু টাকা হাতে গুঁজতে। বাবা, এসব কোত্থেকে শিখলে হালদার? আসলে স্যার মানে, যাই হোক, ভেরি গুড হালদার। আর দীপ্তরূপ মল্লিক? ও হ্যাঁ হ্যাঁ স্যার, সত্যবাবুর ছেলে। স্যার এটার কোনো লিড পাইনি। মানে স্যার, সত্যবাবু ফোন কল চেক করে দেখেছি, সেখানে কোনো ইন্টারন্যাশনাল কল যায়নি বা আসেনি। তার মানে ছেলের সাথে কোনো যোগাযোগ নেই? কি জানি স্যার। সত্যবাবু বলেছিলেন বটে যে যোগাযোগ নেই, তা বলে বাবার সাথে একেবারেই বিচ্ছিন্ন? কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে থানার ল্যান্ডফোনটা তারস্বরে বেশ বিরক্তি বয়ে নিয়ে বেজে উঠল। হ্যালো, কনস্টেবল জয়দীপ হালদার বলছি। সমরেশবাবু আছেন? হ্যাঁ আছেন। আপনি কি বলছেন? কিছু বলতে হবে? আমাকে বলতে পারেন। আসলে সত্যবাবুর বাড়ি থেকে বলছি, কিঙ্কর কর্মকার। সত্যবাবুর জ্ঞান ফিরেছে, আপাতত ঠিক আছেন, আপনারা চাইলে আসতে পারেন। আচ্ছা, আমরা আসছি। ফোন রেখেই হালদার আর আমি গাড়ি নিয়ে সত্যবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছেই দেখলাম গেটের কাছে রমাপদ দাঁড়িয়েছিলেন, কিছু একটা ভাবছিলেন। বেশ চিন্তিতই লাগছিল। আমাদেরকে দেখেই একগাল হাসি দিয়ে সাদর অভ্যর্থনা জানালেন। সমরেশবাবু, আসুন আসুন, আপনাদেরই অপেক্ষায় ছিলাম।
আমরা সকলেই সত্যবাবুর ঘরে প্রবেশ করলাম। মাথায় ব্যান্ডেজ বেশ পরিপাটি করে বাঁধা, বালিশে ঠেস দিয়ে শরীরটাকে অর্ধচন্দ্রাকৃতির চাঁদের মতো এলিয়ে দিয়েছেন। আমাদেরকে দেখেই তিনি বললেন, আসুন সমরেশ বাবু, দেখুন তো কি থেকে কি হয়ে গেল। আপনি এখন কেমন বোধ করছেন? মাথায় সামান্য ব্যথা আর শরীরটা খুব দুর্বল লাগছে। আচ্ছা, আপনার দ্রুত আরোগ্য কামনা করি। আপনি বিশ্রাম করুন। রামু সকলকেই চা সার্ভ করল। আমরা সেটা খেতে খেতেই সত্যবাবুকে বিশ্রাম নিতে বলে বাইরে এসে বসলাম। রমাপদবাবুও আমাদের সামনে এসে বসে বললেন, আসলে সত্য এবারে জোর বাঁচা বেঁচে গেল। মাথায় চোট আর যা রক্ত, তাতে খারাপ কিছু হতেই পারত। ভগবান। সেদিন রাতে আপনারা কোথায় ছিলেন? আমি আর কিঙ্কর তো ওপরের ঘরেই ঘুমাচ্ছিলাম। আমি তো ঘুমের ওষুধ খাই, কিন্তু ঘুম খুবই পাতলা। কিন্তু সেদিন এত কিছুই হলো, অথচ কিছুই টের পেলাম না। কেন, ঘুমের ওষুধ সেদিন খাননি? না, আসলে সেদিন আনা হয়নি। তাহলে? আরে মশাই, ডাক্তার সাথে নিয়ে ঘুরি, ওর কাছেই টুকিটাকি ওষুধপত্র থেকেই থাকে, তাই আর সমস্যা হয় না। আচ্ছা, এখন সত্যবাবু কেমন আছেন? ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা যায়? আমার ব্যাপারে কি কোনো কথা হচ্ছে? কিঙ্করবাবু আমাদের পাশেই এসে একটু গম্ভীরভাবেই বললেন, হ্যাঁ, তবে একটু সাবধানে। আসলে সদ্য একটা অ্যাটাক থেকে কোনো মতে বেঁচে ফিরেছেন তো। আচ্ছা, ধন্যবাদ। আমরা সকলেই একে একে ভেতরের ঘরে প্রবেশ করলাম। সত্যবাবুকে এখন অনেকটাই ফ্রেশ লাগছে। আমি তার খাটের পাশে বসে বললাম, সত্যবাবু এখন কেমন বোধ করছেন? ভালো, আগের থেকে অনেকটাই ভালো। আচ্ছা, এই ঘটনা কে ঘটালো বলতে পারেন? না, এখনই বলা যাচ্ছে না, তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি দোষী চিহ্নিত হবে। আপনি নিশ্চিন্তে থাকুন। সমরেশবাবু, আমার গণেশ মূর্তিটা? সেটারও হদিশ মিলবে। আর কথা দিচ্ছি, অপরাধীকে সশরীরে আপনার সামনে হাজির করব। খানিকটা বিচলিত হলেও নিজেকে সামলে নিয়ে সত্যবাবু চুপ করলেন। আমি তাকে বললাম, একটু মনে করে বলতে পারেন সেদিন রাতে ঠিক কি ঘটেছিল? আমি গভীর ঘুমিয়েছিলাম। হঠাৎ ওই আলমারির কাছে একটা খুটখাট শব্দ হয়। ঘরের লাইট নিভিয়েই শুতাম। বুঝতে পারলাম ঘরে কেউ আছে। বুঝতে পারছিলাম কোনো একটা বিপদ হতে চলেছে, কিন্তু চিৎকার করব মনে হলো তার কাছে যদি আগ্নেয়াস্ত্র থাকে। কিন্তু জানেন তো, আমি ওই চুপচাপ বসে থাকার লোক না, পিছন থেকে জাপটে ধরি। তারপরে হঠাৎ করে সে আমাকে ধাক্কা মারে। আমি খাটের পাশে পড়ে যাই, আর আমার মাথায় কি দিয়ে যেন ঠিক আছে, আমি আজ উঠলাম। কিঙ্করবাবু আছেন, আপনার খেয়াল রাখবেন। আপনি বিশ্রাম করুন। খেয়ে যাবেন না? জোড়াবাগানে এক নতুন বন্ধুর সাথে আলাপ হয়েছে, সেখানে একবার যাব। আজ ওর ওখানেই। আচ্ছা, একদিন নিয়ে আসবেন আমার এখানে। অবশ্যই। চলো হালদার। চলুন স্যার। বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে, কিন্তু আমার গন্তব্য অন্য জায়গায়। হালদারকে সে ব্যাপারে অজ্ঞাত রেখেই গাড়ি থানায় ছেড়ে দিলাম। আমি থানা থেকেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তদন্তের স্বার্থে এক অব্যর্থ নিশানায়, যে কাজ অনেক আগেই আমার করা উচিত ছিল। কয়েক মিনিটের কাজ, কিন্তু সেই সঞ্জীবনী কাজের মাহাত্ম্য বুঝতে অনেক সময় লেগেছিল। কাজ মিটিয়ে ফিরতে সন্ধে হলো।
থানায় ফিরলেই আমার দিকে তাকিয়ে হালদার বলল, স্যার কোথায় গেছিলেন? গেছিলাম এক পুরনো বন্ধুর খোঁজে। পেলেন? কি বলল? হ্যাঁ, অনেক বছরের পুরনো বন্ধু হালদার। তেমন কিছু না, পুরনো কিছু স্মৃতিচারণ আর স্বল্প বাক্যালাপ। মনটা অনেক শান্ত লাগছে হালদার। এই চোর ডাকাতের ঘেরাটপে জীবন ওষ্ঠাগত, তাতে মাঝে মাঝে এরকম মুড চেঞ্জ খুব দরকার। বাহ, ভালোই হেয়ালি পারেন স্যার। এই দেখো, সব সময় কেস চুরি ছিনতাই ভাল লাগে? আপনার বন্ধুকে বলেছেন এই গণেশ মূর্তি অন্তর্ধান রহস্যের কথা? হ্যাঁ, সে বলেছি। কি বলল সে? একটা অদ্ভুত কথা বলল, মানেটা আমিও ঠিক বুঝিনি। কি বলল স্যার? বলল গরু সর্বদা শিং ভেঙে বাছুরের দলে নাম লেখায় না। হালদার আক্রোশ ভরা মুখে রীতিমতো কটাক্ষ করে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আমি তাকে ভ্রুকুটি করেই খানিক হেসে উঠলাম। সেদিনটা এভাবেই কেটে গেল। সত্যবাবুর অজ্ঞাত পরিচয় ছেলের খবর নিতে রীতিমতো বেগ পেতে হলো। চেনা জানা ফরেন এম্বাসি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো, সব জায়গাতেই পুলিশি মুখবন্ধের সাহায্যে সত্যবাবুর ছেলে অর্থাৎ দীপ্তরূপ মল্লিকের খোঁজ লাগানো হলো। কিন্তু সেভাবে তার কোনো রকম খোঁজ মিলল না। সত্যবাবু এদিকে অনেকটাই সুস্থ বোধ করছেন। তার সাথে বেশ কয়েকবার ফোনালাপও হয়েছে, কিন্তু গণেশ মূর্তির অভ্যুত্থানের কোনো সঠিক খবর তাকে দেওয়া যায়নি বলে মল্লিক বাড়ির পথ ভুলেছি প্রায় দিন 7 হলো। এদিকে নতুন বন্ধুর সাথে ভালোই দিন কাটছে, কিন্তু মাথার মধ্যে অনেক কিছুই ঘোরপাক খাচ্ছে একসাথে। সেদিন বিকেলে হালদারের সাথে কথোপকথনে এমন কিছু তথ্য উঠে আসলো যা ভেবে একেবারে হতভম্ব হয়ে গেছিলাম। স্যার, সত্যবাবু চুরি যাওয়া গণেশ মূর্তির কথা মাথা থেকে একেবারে বেরোচ্ছে না। সেটা আমারও চক্ষুশুল হালদার, কিন্তু সঠিক প্রমাণ না পেলে কাউকে দোষারোপ করাটা রীতিমতো অন্যায়। তাহলে স্যার কি করণীয়? সত্যবাবুর ছোটখাটো কথাগুলো একটু বলো তো হালদার। হালদার একবার উৎসুক চাহনি নিক্ষেপ করে ডায়েরির পাতায় মনোনিবেশ করল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে বলল, জুট মিলের মালিকানা উত্তরাধিকার সূত্রে পাওয়া। লোকটা বন্ধুত্বপূর্ণ, প্রচুর পয়সার মালিক, সমাজসেবামূলক কাজ বলতে এলাকার টুকটাক উন্নয়নের হাত বাড়ান। বাড়ির সদস্য? একমাত্র রামু বেশ বিশ্বস্ত চাকর, যার বাংলাদেশে বাড়ি, কিন্তু 3 কুলে কেউ নেই। আর পড়ে রইল রমাপ্রসাদ আর কিঙ্কর বাবু। হ্যাঁ, রমাপদবাবু বিজনেস পার্টনার আর কিঙ্কর বাবু হলেন ডাক্তার। রমাপদবাবুর সাথে অনেক দিনেরই পরিচয়, কিন্তু কিঙ্কর বাবুর সাথে পরিচয় রমাপদবাবুর হাত ধরে। এখন ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে গেছেন। তার মানে একেবারে ছায়াসঙ্গী হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। এইখানেই তো খটকা হালদার। সত্যবাবুর প্রেসক্রিপশনটায় দেখেছি ডক্টর কিঙ্কর মণ্ডল, MBBS ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড কিংডম। প্রথম রাতের ঘটনায় উনি ছিলেন না, এমনকি রমাপদবাবুও ছিলেন না, কিন্তু দ্বিতীয় ঘটনার দিন ওরা সবাই ছিল, ডাক্তারবাবুও ছিল। আচ্ছা, রমাপদবাবু সম্বন্ধে কি জেনেছ হালদার? সত্যবাবুর বিজনেস পার্টনার, সাদাসিধে লোক, আবার রসিক। আরেকটা কথা ভুলে যাচ্ছ, উনি অভ্যাসগত কারণে ঘুমের ওষুধ খান, কিন্তু দ্বিতীয় দিনের ঘটনার দিন ঘুমের ওষুধ খাননি, কিন্তু গভীর নিদ্রামগ্ন ছিল। তার ঘুমের এমন রেশ যে নিচের ঘরের সত্যবাবুর ঘরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার তারা কিছুই টের পেল না।
কিন্তু চিলেকোঠার ঘরে রামু চিৎকারের আওয়াজ পেয়েছিল। স্ট্রেঞ্জ। হ্যাঁ, ঠিক বলেছেন স্যার, কিন্তু হতে পারে রমাপদ মিথ্যে বলছেন। হতেই পারে, কিন্তু কেন বলবেন? কিছুই মাথায় আসছে না হালদার। আর একটা কথা ভেবে দেখলাম স্যার, সত্যবাবুর ঘরের আশেপাশে অনেকগুলো কুকুর থাকে। সেদিন যদি বাইরে থেকে জানলা দিয়ে কেউ ঢুকতো তাহলে কুকুরে আওয়াজ পাওয়া যেত। সত্যবাবু নিজেও তা পেতেন। সেরকম কিছুই হয়নি। কয়েকদিন পর এক সকালে সত্যবাবুর ফোন পেয়ে খানিকটা অবাক হয়েছিলাম। সমরেশবাবু, আপনি কবে আসছেন? কেন বলুন তো? আগে সেরকম কিছু না, আসলে অনেকদিন আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না। এই কিঙ্করের সান্নিধ্যে শরীরে একটু জোর পাচ্ছি, ব্যথাটাও অনেকটাই কম। ও, আরেকটা কথা আছে আপনার সাথে, অবশ্য ব্যাপারটা একটু ব্যক্তিগত, কিন্তু বোধ করি এখন বলার সময় হয়ে এসেছে। আচ্ছা, তাহলে কি কাল? হ্যাঁ, আর আপনার সেই বন্ধুর কথা আগের দিন বলছিলেন, তার কি সময় হবে? অন্যদেরকেও আসতে বলবেন। হ্যাঁ, কিন্তু আপনি একটু আগে আসবেন। কেন? ওই যে বললাম, কিছু ব্যক্তিগত কথা আছে। ঠিক আছে, আমি কাল সকালের দিকেই যাচ্ছি। ধন্যবাদ। তাহলে দুপুরের আহার আমার এখানেই না হয় সারবেন, আমি রামুকে বলে দেবো না হয়। আচ্ছা আচ্ছা। ফোনটা রাখতেই হালদার কেমন বিচলিত হয়ে উঠল। ধুর, একের পর এক আবার কি কাণ্ড ঘটেছে দেখুন। এই লোকটাকে আমার বেশ ধান্দাবাজ বলে মনে হয় স্যার। পুলিশকে কি ভেবেছে, নিজের ভাড়া করা ডিটেকটিভ? চিন্তা কি হালদার, যাবো, ভালো মন্দ খাবো, কি যায় আসে। দিগন্তকেও নিয়ে যেতে বলল। দিগন্তবাবু? সেটা আবার কে? আরে আমার সেই বন্ধু। যাক, আপনার মুখ থেকে আপনার বন্ধুর নামটা শুনতে পেলাম, শুনেও ভালো লাগলো। পরদিন সকালেই সময় মতো বেরিয়ে পড়লাম। দিগন্তকে মল্লিক বাড়ির ঠিকানা আগেই দিয়ে দিয়েছিলাম। মল্লিক বাড়িতে পৌঁছেই দেখলাম সত্যবাবুকে অনেক ফ্রেশ দেখাচ্ছে। আসলে কদিন শয্যাশায়ী ছিলেন, কিন্তু কপালের চিন্তাশীল ভাঁজটা এখনো অপরিবর্তনীয়। একে গণেশ মূর্তি অন্তর্ধান রহস্যের সমাধান প্রশ্নচিহ্নের মুখে, আর সদ্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে প্রাণনাশের সমসাময়িক আঘাত। দুটোই একেবারে জর্জরিত হয়ে আছেন। আজকের নিমন্ত্রণের উদ্দেশ্য আমার কাছে বেশ পরিষ্কার, সেসব ক্রমশ প্রকাশ্য। সত্যবাবু চিন্তিত মুখ নিয়ে বসেছিলেন। আমরা প্রবেশের পরেই তিনি আমাদের সাদর অভ্যর্থনার সাথে গরম চা পরিবেশন করলেন। বলুন, কি হয়েছে? আসলে আপনাদের একটা কথা আমি গোপন রেখেছি, সেটা খোলসা করে বলার সময় হয়ে এসেছে সমরেশ বাবু। আমার যদি কোনো একটা ভুল না হয় তাহলে আপনি মল্লিক বাড়ির সম্পত্তির কথা বলবেন, সে আমি আগেই অনুমান করেছি, কিন্তু তার উত্তর দেওয়ার সময় আসবে। সত্যবাবু খানিকটা বিহ্বল ভরা চাহনি আমার মুখের দিকে নিক্ষেপ করল। হালদারের মুখটাও ব্যতিক্রমী কিছুই নয়। সেদিকে একবার তাকিয়ে আমি বললাম, আসলে আজকের নিমন্ত্রণটা আপনার তরফ থেকেই এসেছে, না হলে হয়তো আমি যেচে পড়ে নিমন্ত্রণ গ্রহণ করে হাজির হতাম। তবে ভালোই হয়েছে, মেঘ না চাইতে জল যখন পাওয়া যায় তখন কি বলো হালদার? হালদার আমার দিকে মৃদু কটাক্ষ করল। সত্যবাবু বললেন, তাহলে আপনি বলুন। আমি একটা সিগারেটে অগ্নিসংযোগ করে সত্যবাবুকে বললাম, ধৈর্য ধরুন, একটু বাদই অতিথিগণ আপনার বাড়িতে পায়ের ধুলো দেবে, তাদের সামনেই না হয় রহস্যের উন্মোচন হোক। কিন্তু একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আজ অপরাধী আমাদের মাঝেই থাকবে। শুধু তাই নয়, আপনার চোখের সামনেও এর আগে সে বহুবার এসেছে, কিন্তু আপনি বোঝেননি। আমার কথাটা শেষ হওয়ার আগেই মল্লিক বাড়ির প্রধান ফটকের কলিং বেলটা বাজখাই আওয়াজ দিয়ে বেজে উঠল।
রামু তড়িঘড়ি খুলতেই মল্লিক বাড়ির অতিথি কক্ষের সুসজ্জিত বেতের সোফা ধীরে ধীরে সেজে উঠল। রামু আরেকবার গরম চা আর তেলে ভাজা সহযোগে সকলকে অভ্যর্থনা জানালো। আজকের আড্ডা যে একটু ভিন্ন, সেটা সকলেরই মুখে বেশ জোরালোভাবেই প্রস্ফুটিত হচ্ছে। সত্যবাবু আমার দিকে একবার তাকিয়ে বললেন, আজ সকলকে এখানে ডাকার কারণটা একটু ব্যক্তিগত। এখানে সবাই আমার পরমাত্ম বন্ধু, তাই সকলের প্রতি সম্মান জানিয়ে আমি বলছি কিছুদিন আগের দুর্ঘটনার ব্যাপারে যে সকলেই হয়তো অবগত। এই যাত্রায় কিঙ্করের দয়াতে আমি বেঁচে গেছি, কিন্তু এর আগেও এই মল্লিক বাড়িতে আরো একটা কাণ্ড ঘটে। এইটুকু বলে সত্যবাবু একটু থামলেন। সকলের মুখ বিহ্বল ভরা আর একেবারে স্তব্ধ। সত্যবাবু বলে চললেন, দিন 15 আগে আমার বাড়ি থেকে আমার বংশের ঐতিহ্যবাহী শ্বেত পাথরের গণেশ মূর্তিটা চুরি হয়। গণেশ মূর্তিটা এই বাড়িতে সকলেই দেখেছে এবং আমি নিজেও কিঙ্কর ও রমাপদ বাবুকে নিজের হাতে দেখিয়েছি। কিন্তু সেদিন আরো একটা জিনিস চুরি গেছে। সেটা মল্লিক বাড়ির দলিল আর মিলের কাগজপত্র। এই নিদারুণ বিতৃষ্ণাজনক কাজটা যিনি ঘটিয়েছেন তাকে আমি চিনি না, আর সমরেশ বাবুর মতে এই চুরি আর আমার সাথে ঘটা ঘটনা পারস্পরিক সম্পর্কযুক্ত। বলতে পারেন কোনো অজ্ঞাত উদ্দেশ্য প্রণোদিত। ঘরে উপস্থিত সকলের মধ্যেই মৃদু গুঞ্জন উঠে আসলো। সে কি? এটা কবে হলো? আমরা তো এর কিছুই জানি না। সত্যবাবু মাটির দিকে তাকিয়ে একেবারে মৌন অবলম্বন করেছেন। আসলে একাত্ম বন্ধুদের মধ্যে কাউকে চোর হিসাবে আখ্যা দেওয়ার মতো মানবিক দৃঢ়তা ওনার নেই। তাও দাঁতে দাঁত চেপে তিনি এগুলো এক নিঃশ্বাসে বলে দিয়েছেন। রামু খানিক ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, বাবু, তাহলে চায়ের খাপগুলা লইয়া যায়। রামু দাঁড়াও, তোমারও এখানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। রামু সত্যবাবুর পাশে অনিচ্ছা সত্ত্বেও দণ্ডায়মান হল। আপনারা যারা শুনছিলেন তারা সকলেই সত্যবাবুর বন্ধু। রমাপদবাবুর সাথে তো বহুদিনের আলাপ, আর আজকে এখানে সম্মিলিত হওয়ার কারণটাও সত্য অন্বেষণ। কিন্তু ভাবলে অবাক হবেন, আমরা এই ঘরে যারা এই মুহূর্তে রয়েছি তাদের মধ্যেই এই কাজ কেউ করেছেন। রমাপদবাবু সোজা দাঁড়িয়ে পড়লেন। সত্য, এই করতেই আমাদের নিমন্ত্রণ জানালে? আমি তাহলে আসতামই না। আর শেষমেশ পুলিশ ডেকে আমাদেরকে ভয় দেখানো? চুরি যাওয়ার জিনিস কি আমরা চুরি করেছি বলে মনে হয়? এই কিঙ্কর, এই চলে এসো। এই বাড়ির ছায়া আর কোনোদিনও মারাবো না। বিপি বাড়াবেন না রমাপদবাবু। যদিও আপনার আর চিন্তা কিসের, ডাক্তার তো সাথে নিয়েই ঘোরেন। কি বলো হালদার? রমাপদবাবু আপনি বসুন, সব কিছুই প্রমাণ সাপেক্ষ। কিঙ্করবাবু আপনিও বসুন, খামোকা রেগে যাচ্ছেন কেন? রমাপদবাবু, নিমন্ত্রণটা সত্যবাবু না করে পুলিশ করলে কি আপনি খুশি হতেন? যাই হোক, এবার আমি শুরু করি। প্রথমে সত্যবাবুর কাছে আসা যাক। দুটো ঘটনা, এক গণেশ মূর্তি চুরি আর সত্যবাবুর ওপর মাঝরাতে অতর্কিতে হামলা। আচ্ছা হালদার, ক্রমান্বয়ে সাজালে কোনটা আগে আসে? ওই তো স্যার, প্রথমে চুরি তারপর হামলা। যদি ধরে নিই দুটো ঘটনাতেই একই লোক ছিল, তাহলে সে যদি প্রথম দিন চুরি করতে সফল হয়ে যায় তাহলে পরের দিন হামলা করার মানে কি? তার মানে স্যার চোরের অন্য উদ্দেশ্য ছিল। সেটাই যদি হয় তাহলে প্রথম দিনের গণেশ মূর্তি চুরি করার পেছনে তো কোনো সদর তো পেলাম না হালদার। তার মানে স্যার? মানে আমি পরে বলছি। এবার রমাপদবাবুর কাছে আসা যাক। আপনার সাথে সত্যবাবুর তো বহুদিনের আলাপ, মানে জুটমিল সামলাচ্ছেন প্রায় তাও কতদিন? 20 বছর তো হবেই। আচ্ছা এবার একটু মনে করে বলুন তো, ডাক্তারবাবুর সাথে আপনার আলাপ কবে? বেশি দিনের নয়, এই বছর খানেক। গঙ্গার ওপারে কিঙ্করের ক্লিনিক আছে, এপারে এসে মাঝে মধ্যে ঘুরতে আসতো কিঙ্কর। সেখানেই তার সঙ্গে পরিচয়, তারপরে সত্যবাবুর সাথেও পরিচয় করাই। এর বিশেষ কোনো কারণ নাকি? আসলে কিঙ্কর জুট মিলের অংশীদারি হওয়ার ইচ্ছা প্রকাশ করে।
যদিও এ কথা আমি সত্যব্রতকে জানাই। আচ্ছা, সত্যবাবু কি বলেছিলেন? আমরা বুড়ো হচ্ছি, আর কিঙ্কর বেশ ভালো ছেলে এবং বুদ্ধিমান ও ইয়াং, তাই আমরাও রাজি ছিলাম। জুট মিলের দায়িত্ব কোনো বিশ্বস্ত লোকের হাতে যাক, সেটা আমরা অবশ্যই চাই। কিন্তু একবারও সত্যবাবুর ছেলের কথা ভাবলেন না? রীতিমতো আক্রোশমূলক অভিব্যক্তি নিয়ে চিৎকার করে উঠলেন সত্যব্রত বাবু। কেন ভাববো বলতে পারেন? যে ছেলে নিজের বাপের খেয়াল রাখে না, তার কথা কেন ভাববো বলতে পারেন? বেশ, কিঙ্কর বাবু, আপনার কাছে আসা যাক। আপনি বিলেত ফেরত ডাক্তার, এখানের জনবসতি হাতে গোনা, গুটি কয়েক। বিলেত থেকে ফিরে এই ধ্যারে গোবিন্দপুরে আসলেন কেন? জুট মিলের অংশীদারি চাইছেন মানে তো পয়সার লোভ ষোলো আনা আছে। এসব বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? পয়সা আয় করাটা কি আমার অপরাধ? না, তা অবশ্য নয়, কিন্তু মাঝবয়সী লোকের সাথে হঠাৎ বুড়ো হাবড়ার বন্ধুত্বে খানিকটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম, এই আর কি। আফটারঅল পুলিশ তো, আমরা লুচি আলুর দমেও রহস্যের আষ্টে গন্ধ পাই, যাকে ইংরেজিতে কি একটা যেন বলে। ওই স্যার, সামথিং ফিশি। ভেরি গুড হালদার, এটা দেখছি ভালোই জানো হালদার। এবার সত্যবাবুর কাছে দ্বিতীয় ঘটনা নিয়ে আরেকবার আসছি। সত্যবাবু, আপনার ওপর যেদিন অ্যাটাক হয় সেদিনের ঘটনাটা একটু ছোট করে বলুন দেখি। ওই তো, আমি রাতে ঘুমোচ্ছিলাম আর খুটখাট শব্দ হচ্ছিল। আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। সেদিন পূর্ণিমা ছিল, জানলা দিয়ে চাঁদের আলোটা পরিষ্কার দেখলাম। আমার আলমারির কাছে কেউ একটা দাঁড়িয়ে কিছু করছে। আমি পেছন থেকে জাপটে ধরি, কিন্তু সে আমাকে ছাড়িয়ে ধাক্কা মারে। আমি পড়ে যাই, তারপর মাথায় কিছু দিয়ে আঘাত করে। মুখটা কি দেখেছিলেন? আরে দেখবো কি মশাই, এত জোর মাথায় মারে, আমার তো প্রাণ যায় যায় অবস্থা। তারপর? চোখ ধাঁধিয়ে যায়, সে জানলা দিয়েই পালায়। আপনি তো জানলা বন্ধ করেই শুতেন, তাহলে সেদিন? আমার প্রশ্নকে মাঝপথে কণ্ঠরোধ করে মল্লিকবাড়ির প্রধান ফটকের বেলটা বেজে উঠল। রামু দৌড়ে দরজা খুলতেই সদা হাস্যময় মুখটা আমার দিকে এগিয়ে এসে বলল, নমস্কার। নমস্কার, আমার নাম দিগন্ত চৌধুরী। আয় দিগন্ত আয়, একেবারে সঠিক সময় এসেছিস। সত্যবাবু থেকে শুরু করে সকলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। সত্যবাবু বললেন, আপনাকে তো ঠিক মাফ করবেন, আমি ঠিক নিমন্ত্রিত নই। আমি হলাম সমরেশের বন্ধু। আপনাদের সাথে অনেক দিন ধরে ভাবছি দেখা করব, আসলে কি বলুন তো, সময় করে উঠতে পারছিলাম না। আজকে সুযোগটা পেয়ে গেলাম, তাই। আমি একটা সিগারেটে অগ্নিসংযোগ করে বললাম, পরিচয় করিয়ে দিই, আমার বাল্যবন্ধু দিগন্ত, এখানকার বিএল অ্যান্ড এলআরও, মানে ওই ব্লক ল্যান্ড রেকর্ড অফিসার। আপনাদের এখানে নতুন বদলি হয়ে এসেছে। সকলেই দিগন্তকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে পরিচয় পর্ব সারল। আজ দিগন্তর এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে, যা শুনলে আপনারা শিউরে উঠবেন। সে ব্যাপারে একটু বাদই আসছি। এবারে রমাপদবাবু, প্রতি বছর কারখানার জুট মিলে গণেশ পুজোর সময়টা একটু বলতে পারবেন? ওই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের সময়। আর এখন জুন মাস, কি তাই তো সত্যবাবু? কিন্তু এর থেকে আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন? সত্যবাবু একটু আক্রোশপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করেই কথাটা বলল। আমি তার প্রত্যুত্তরে বললাম, এখন জুন মাস, আর আপনি প্রথম দিন আমাকে বলেছিলেন বছরে একবার জুট মিলে গণেশ পুজো হয়। তাহলে পরের বছর এপ্রিল মাসের গণেশ পুজোর জন্য এই বছর জুন মাসের মূর্তি পরিষ্কারের যে গল্পটা বলেছিলেন, সেটা অমূলক একটা মিথ্যে। না মানে ওই মানে অ্যাজ পার ইউর ইনফরমেশন মিস্টার সত্যব্রত মল্লিক। এনিওয়ে, আসলে প্লিজ সত্যবাবু, একটা সত্যি ঢাকার জন্য আর মিথ্যের বোঝা বাড়াবেন না। আপনার মতে মল্লিক বাড়িতে গণেশ মূর্তির থেকে দামি আর কিছু নেই, তাই তো? হ্যাঁ, নেই তো। আপনাকে তো আমি মিথ্যে বলিনি। আছে সত্যবাবু, আছে। অপরাধীর প্রধান লক্ষ্য সেটাই ছিল।
আপনার গণেশ মূর্তি অন্তর্ধান নিছক সাজানো একটা ঘটনা মাত্র। সাজানো? আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আমি করছি না, মশকরাটা আপনি করছেন মশাই, আর এতদিন ধরে করছেন। ঠিক আছে, তাই যদি হয় তাহলে বলুন সত্যিটা এবার। সেজন্যই তো এসেছি সত্যবাবু। তার আগে আমার এই বন্ধুর সাথে আর একটু ভালোভাবেই পরিচয় করিয়ে দিই, যদিও মনে হয় একজন দিগন্তকে ভালোভাবেই চেনে। সকলে দিগন্তর দিকে দৃষ্টি ঘোরালো। দিগন্ত মৃদুভাবেই হাত জোর করে বলল, আমার নাম দিগন্ত চৌধুরী। কাজের সূত্রে এই অঞ্চলে নতুন বদলি হয়ে এসেছি। এসেই যে সমরেশের সঙ্গে দেখা হয়ে যাবে সেটা কিন্তু একেবারে ভেবে উঠতে পারিনি। আর শুধু তাই নয়, এমন একটা ইন্টারেস্টিং আর অভূতপূর্ব রোমাঞ্চকর কেসের সঙ্গে যে আমি যুক্ত হয়ে যাব সেটা কি আমি আর ভেবেছিলাম? সকলেই প্রত্যুত্তরে কিছুই বলল না। দিগন্ত আবার বলল, ও বাই দ্য ওয়ে, আমার পরিচয়টা এখনো দেওয়া হলো না। আমি হলাম এই অঞ্চলের ল্যান্ড রেভিনিউ অফিসার। আর যে কারণে অধমের এখানে আগমন সেটাও সত্য উদ্ঘাটনের স্বার্থে। তাই শুভস্য শীঘ্রম বলে প্রথমে সত্যবাবুকে বলছি, এই যে মল্লিক বাড়ি আর জুট মিল পুরো মিলিয়ে ওই 1000 শতকের মতো হবে কি সত্যবাবু, তাই তো? হ্যাঁ। বেশ, আর আপনার কাছে কোনো জমির দলিল বা রেকর্ড এসব কিছু আছে নাকি? দিন তো, দেখবো একটু। এই প্রশ্ন সত্যবাবু যে আশা একেবারেই করেননি তা বলবো না, কারণ বিএলআরও অফিসারের আগমনের সাথে এই প্রশ্ন খুব প্রাসঙ্গিক। তাও তার হতবুদ্ধিতা তার কথায় পরিষ্কারভাবেই প্রস্ফুটিত হলো। আসলে সেটা ঠিক খুঁজে পাওয়া সত্যবাবু এদিক ওদিক কিছুক্ষণ হাতড়ে ক্লান্ত হয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। আমি আবার বললাম, ওটা এখন পাবেন না সত্যবাবু। আপনি শান্ত হন। আসল ঘটনা এবার আমি বলি। এই সুবিশাল জুট মিল আর মল্লিক বাড়ির প্রাসাদের আসল মালিক ছিল অঞ্জনা দেবী, মানে আপনার স্ত্রী। আপনার স্ত্রীর মৃত্যুর পর এই সম্পত্তি আপনারই প্রাপ্য। কিন্তু আপনার লোভ লালসার কথা বোধ হয় আপনার স্ত্রী অনেক আগেই বুঝে যান। তাই মৃত্যুর আগে সে একটা উইল করে যায় যে এই জুট মিলের 16 আনার মালিক হবে আপনার ছেলে। ছেলেকে তাই অনেক পয়সা খরচ করে বিদেশে পড়তে পাঠালেন। আসলে পড়তে নয়, আপনি দীপ্তরূপবাবুকে নির্বাসনে পাঠালেন। আর মল্লিক বাড়ির তথা জুট মিলের আনঅফিসিয়াল মালিকানা সদর্পে ভোগ করতে লাগলেন। কিন্তু সত্যবাবু, যাকে আপনি পিছনে ছাড়বেন সে যে আপনার গোপনে পিছু নিচ্ছে সেটা একবার ভেবেও দেখলেন না? ঘরের সকলেই স্তব্ধ। সত্যবাবু চিৎকার করে উঠলেন, ইয়ার কি মারছেন? আমার কাছে দলিল ছিল। দিগন্ত, তোর রেকর্ড কি বলছে? মল্লিক বাড়ি আর জুট মিলের সম্পত্তির মালিকানা কার? একটা রেজিস্ট্রি ডিড হয়েছিল। অঞ্জনা মল্লিকের উইল অনুসারে all the property is presently possessed by the one Mr. দীপ্তরূপ মল্লিক। মানে সোজা কথায় সবকিছুর মালিক মিস্টার দীপ্তরূপ মল্লিক, তাই তো? একদম ঠিক। সত্যবাবু এবার চেঁচিয়ে উঠলেন, আমার কাছে দলিল ছিল, সেখানে আমার নাম লেখা আছে। এই বাড়ি আমার, শুধু আমার। দলিলটা পেলে রামু, রামু দেখ না একবার হতভাগা। সত্যবাবু আবার এপাশ ওপাশের টেবিল চেয়ার হাতড়াতে লাগলেন। তার ব্যতিব্যস্ত অবস্থা তার মিথ্যাচারের জানান দিচ্ছে। সত্যবাবু, খামোখার খুঁজবেন না। আপনার ওই দলিল আর অঞ্জনা মৈত্রর উইল আমার কাছে, ওসব আমি সরিয়ে রেখেছি। একই একটা ভদ্রলোকের বাড়িতে আপনি? আপনারা ভাবছেন চুরি আমি করেছি? চুরি আমি করিনি। অপরাধীর কাছ থেকে ওইগুলো বাঁচানোর জন্য প্রথম দিনের ঘটনার পর আলমারি ঘাটাঘাটির সময় সেগুলো আমি সরিয়ে ফেলি আর সযত্নে আমার কাছে রেখে দিই। আমার অনুমান আপনার বাড়িতে একের পর এক যে ঘটনা ঘটছে তা ওই উইলকে কেন্দ্র করেই। অপরাধীর আসল উদ্দেশ্য আপনার উইল,
মাফ করবেন সত্যবাবু, চুরি করা আমার উদ্দেশ্য ছিল না। রমাপদবাবু এবার বললেন, ঠিক আছে, তাহলে গণেশ মূর্তিটা কোথায় গেল? আমার দৃঢ় বিশ্বাস যে গণেশ মূর্তি এ বাড়িতেই আছে। হালদার, সমস্ত ফোর্স নিয়ে তল্লাশি চালাও। ওকে স্যার। একই প্লিজ সত্যবাবু, এবার একটু থামুন, আমার আরো কিছু বলার আছে। বলেছিলাম না অপরাধী আমাদের মধ্যেই আছে। কে সে? আপনার ছেলেকে বিলেতে পাঠিয়েছিলেন না পড়াশোনার জন্য? আপনি কি জানেন তার বর্তমান অবস্থা, বা সে আদৌ বেঁচে আছে নাকি? না, কিন্তু জানার প্রয়োজন বোধ করি না। দিগন্ত একটা ছবি আমার সামনে রাখল। ছবি দেখে সকলের মুখের মানচিত্র বর্ণনার অতীত। দিগন্ত বলে উঠল, আহা, সে কি? প্রয়োজন নেই বললে কি করে হবে সত্যবাবু? প্রয়োজন আছে। আর এই ছবিটা আর কেউ চিনুক না চিনুক, আপনি তো নিশ্চয়ই ভালোভাবেই চিনতে পারছেন, কি বলেন? না সমরেশ, তোর অনুমতি নিয়ে আমি পুরো ব্যাপারটা সবাইকে একটু খুলেই বলছি। পুরো ব্যাপারটা বুঝতে গেলে অঞ্জনা মল্লিকের উইলটা একটু ভালো করে জানতে হবে। তো সেই উইল অনুযায়ী এই বিশাল সম্পত্তি অঞ্জনা দেবী পেয়েছিলেন তার স্বর্গীয় পিতার থেকে উত্তরাধিকার সূত্রে, এবং অঞ্জনা দেবীর অবর্তমানে এই বিশাল সম্পত্তির একচ্ছত্র মালিক হবেন তার একমাত্র পুত্র, নামটা অবশ্য আগেই বলেছি, দীপ্তরূপ মল্লিক। এইবারে সবাই ছবিটা দেখতে পারেন। এই যে বাচ্চা ছেলেটিকে দেখছেন, ল্যান্ড রেভিনিউর অনলাইন পোর্টাল অনুযায়ী ইনি হলেন দীপ্তরূপ মল্লিক, এই বিশাল মল্লিক বাড়ি তথা জুট মিলের একচ্ছত্র মালিক। অবশ্য সেটাই হওয়া উচিত ছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখুন। অঞ্জনা দেবীর মৃত্যুকালে ওনার পুত্রের বয়স ছিল মাত্র 8 বছর। সেই জন্য সাময়িকভাবে এই সম্পত্তি অভিভাবক হিসেবে পেয়েছিলেন ওনার স্বামী অর্থাৎ সত্যব্রত মল্লিক। যদিও আইন অনুযায়ী দীপ্তরূপ মল্লিকের 18 বছর বয়স হলেই রেজিস্ট্রির মাধ্যমে তাকে হস্তান্তরিত করার নিয়ম আছে, এবং অবশ্যই যার জন্য চাই অঞ্জনা দেবীর সেই অরিজিনাল উইলটা। যদিও এখন দেখছি সত্যবাবু সেই সম্পত্তি হস্তান্তরের ব্যাপারে খুব একটা আমল দেননি। হ্যাঁ, ইয়ার কি মারছেন? আহা সমরেশ, সত্যবাবুকে একটু সামলা ভাই, এরকম করলে পুরোটা তো বলাই যাবে না, এখনো অনেক কিছু বাকি। যাই হোক, ছবির এই বাচ্চা ছেলেটি এখন কিন্তু আর বাচ্চা নেই। অবশ্য সেটাই স্বাভাবিক, হাজার হোক 30টা বছর কেটে গেছে, তিনি এখন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি। সে যাই হোক, বেশ কয়েকদিন আগে ইনি আমার অফিসে এসেছিলেন। বলাই বাহুল্য, তখন আমি তাকে চিনতাম না, আর নাম ধাম জানা তো দূরের ব্যাপার। তিনি এই মল্লিক বাড়ি, জুট মিল, এই সব কিছু নিয়েই খুব খোঁজ খবর নিলেন। আমিও অনলাইন পোর্টালে দেখলাম যে এই বাচ্চা ছেলেটির ছবি আপলোড করা আছে। তখন লোকটি দাবি করলেন যে ইনিই হলেন এই ছবির ছেলেটি। কিন্তু আইন তো আর মুখের কথায় চলে না। কোয়াইট ন্যাচারালি আমি তার কাছে পরিচয়পত্র এবং সরকারি প্রমাণপত্র চাইলাম, এবং তিনি দিলেন। সব কিছু আমি নিজে হাতে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করলাম। দেখলাম কথা কিন্তু তিনি ঠিকই বলেছেন। তখন আমি এই ছবিটা সরিয়ে দিয়ে তার এখনকার ছবি আপলোড করে দিলাম। সমরেশ, সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বলতো, সেই দিনের সেই লোকটিকে এই মুহূর্তে এই ঘরের মধ্যেই আমি দেখতে পাচ্ছি। যদিও তিনি যে নিজের নাম হারিয়েছেন সেটা ভালোই বুঝতে পারছি। কি বল সমরেশ? কিঙ্করবাবু, বিলেত থেকে ডাক্তারি পড়ে আপনি জোড়াবাগানে আসতে গেলেন কেন? আর এসেই কোন স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে আপনি দিগন্তবাবুর অফিসে হানা দিলেন? হতবাকভাবে লজ্জা মিশ্রিত কিঙ্করবাবুর মুখমণ্ডল রাগে রক্তিম হয়ে উঠল। কি সব বলছেন? দিগন্তবাবুর সাথে পূর্ব পরিচয়ের গল্প প্লিজ অস্বীকার করবেন না, তাহলে আমার আবার বিএলআর অফিসের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাতে হবে। কিঙ্করবাবু মাথা নত করলেন। ঘরের সকলেই স্তব্ধ।
রমাপদ ছবি হাতে করে বললেন, আরে কিঙ্কর, তুমি সত্যর ছেলে, দীপ্তরূপ মল্লিক? কে কি, আমরা এতদিন বুঝিনি। ইস, ছি 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 ছি। আপনার গল্পটা একটু শুরু থেকে বলবেন? সবার আগে আপনার সঠিক পরিচয়টা দেবেন। কিঙ্করবাবু মৃদু গলায় বলতে শুরু করলেন, আমার আসল নাম দীপ্তরূপ মল্লিক। আমি তখন খুব ছোটবেলার স্মৃতি মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু মায়ের মৃত্যু ভুলে যায় যারা, তাদের আমি ছেলে বলেই মনে করি না। আমি তাদের মধ্যে পড়িও না। আমার মা বহুদিন লিভার সিরোসিস রোগে ভুগছিল। আমাদের পরিবার বেশ সচ্ছল ছিল। মায়ের নামে ব্যবসা বাড়ি সব থাকলেও বাবা এগুলো বেশ আরামে ভোগ করে যাচ্ছিল। মা ব্যবসার কিছুই কোনোদিন বুঝতো না, আর সেই সুযোগটাই বাবা নিচ্ছিল। বাবা অনেকবারই মাকে সম্পত্তির কথা বলতো, কিন্তু মায়ের রোগটা ধরা পড়ার পর বাবা বুঝে যায়, হ্যাঁ বোঝে যে মায়ের মৃত্যুর পর এই সম্পত্তির মালিকানা যাবে বাবার উপরে। ব্যাস, বাবা নির্বিঘ্নে দিন গুনতে লাগলো মায়ের মৃত্যুর জন্য। আর মায়ের অকাল প্রয়াণের দিন আমাকে বাবা অনেকটা দূরে পাঠিয়ে দিল, যাতে আমি আর কখনো এখানে না আসতে পারি। আমি ওখানে একা হয়ে গেলাম। যেখানে ছিলাম সেখানে আমাকে দেখার মতো কেউ ছিল না, কিন্তু মনে জেদটা চেপেই বসল। আমি জানি সত্যব্রত মল্লিকের আসল চাবিকাঠি হলো ওই মায়ের করা উইল। মায়ের সব কিছু ভুলে গেলেও সেই কথাটা আমি জীবনে ভুলব না। মা আমাকে মৃত্যু শয্যায় বলে গেছিল, মল্লিক বাড়ির প্রতিটা ইঁটে তোর নাম লিখে গেলাম। আমার মৃত্যুর পর তোর কি অবস্থা হবে আমি জানি না। খালি এইটুকু বলে গেলাম, কোনোদিন যদি ফিরে আসতে পারিস, চেষ্টা করিস তোর বাবার উপর বদলা নিস। আমি স্ত্রী হয়ে তোকে এত বড় কথা বলে গেলাম। দীপ্ত, ভালো থাকিস বাবা। সত্যবাবুর হাতটা নিষ্পিস করতে লাগলো। তার ক্রোধান্বিত চোখ দুটি রক্তিম বর্ণ হয়ে আছে। খালি তার ছেলের দিকে মুখ করে বিড়বিড় করছিলেন। নিজেকে একটু সামলে দীপ্তরূপবাবু বলে উঠলেন, আমি মায়ের কথা রেখেছি সমরেশবাবু। আমি ফিরে এসেছি, এসে দেখেছি আমার বাবা, যিনি আমার মায়ের অকাল মৃত্যুর জন্য দায়ী, সেই পাষণ্ড লোকটা ওই সম্পত্তির উপর এখনো নির্বিঘ্নে বসে দিন কাটাচ্ছে। তাই আমি দিগন্তবাবুর কাছে গিয়ে এই ব্যাপারটা কনফার্ম করি। এই বাড়িতে আসলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। এই দেখুন, এই সোফায় আমার মা বসতো, এই খাটে আমার মা শুয়ে থাকতো, ওই উপরে চিলে কোঠায় মা পুজো দিত। কোনোদিন একটা ব্যবসার হিসেব অবধি যে বাবার কাছে চায়নি। আপনি বলুন সমরেশবাবু, মায়ের কথা রাখাটা কি অন্যায়? আপনি শান্ত হন দীপ্তরূপবাবু। প্রমাণ আমরা পেয়েছি। সত্য উদ্ঘাটনের জন্য প্রমাণ লাগে না। সঠিক সময় হলে সত্য নিজেই উদ্ঘাটিত হয়। আপনার মায়ের হুইল আমি দেখেছি। আপনার মনের জোরকে আমি কুর্নিশ জানাই। দীপ্তরূপবাবু ঘরের মধ্যেই পাগলের মতো ছুটতে লাগলো। তার মনের অবস্থা ঘরে উপস্থিত সকলেরই বোধগম্য হচ্ছিল।
কিন্তু সত্যবাবু মনে হয় না বোঝার ভান করেই চুপচাপ রইল। হালদার খানিকক্ষণ পরে সিঁড়ি থেকে নেমে আসলো। স্যার, চিলেকোটায় একটা দেরাজ ছিল, সেখানে আলমারির চাবি রামু দিল, আর এই গণেশ মূর্তিটা সেখানেই ছিল। সেটা হালদারের হাত থেকে নিয়ে সযত্নে হাতে নিলাম। সাদা শ্বেত শুভ্র গণেশ মূর্তি, যাতে বেশ দক্ষ হাতের অঙ্গুলি লেহন, চোখ দুখানি নীলচে, নিষ্পাপ আবেগঘন আদিদৈবিক চাহনি, দেখলেই পরম ভক্তি আসে। সত্যবাবুর আলমারি থেকে লাল কাপড়টা নিয়ে স্নেহ ভরা ভক্তির সাথে গণেশ মূর্তি সেখানে রাখলাম। রমাপদবাবুও সাথে সাথে দুহাত মাথায় ঠেকিয়ে প্রণাম করল। দিগন্ত এবং হালদারকে সাথে করে বেরিয়ে আসলাম। গাড়ির কাছে গিয়ে হালদার বলল, স্যার, আপনি কখন কাগজপত্র সরালেন বলুন তো? বলুন না স্যার, যবনিকা পতনের পরে এখনো হেয়ালি, আপনি পারেন কি করে বলুন তো? এ ভাই বল না, আমার খুব জানতে ইচ্ছা করছে। দেখ, প্রথম দিনের পর যখন আলমারি দেখেছিলাম তখনই সত্যবাবুকে বলে নিচের তাকের গয়নার বাক্স খুলতে বলেছিলাম। তখনই দেখি গয়না তাতে যা আছে তাতে সেগুলোর জন্য এত বড় ঘটনা কেউ ঘটাবে না। বেশিরভাগই রূপোর, সব মিলিয়ে 5,000 কি 6,000 টাকার জিনিসপত্র। কিন্তু তাতে ছোট একটা ফাইলে একটা উইল রাখা ছিল, সেখানে অঞ্জনা দেবীর সই করা, আর উপরের লেখাতে বুঝতে পারা যায় যে মৃত্যুর আগে তিনি দীপ্তরূপবাবুকে সব দান করেছেন। আর উপরের তাকে বেশ খোলামেলাভাবে রাখা সত্যবাবুর বানানো জাল দলিল। এই দুটোই ঠিক মেলাতে পারছিলাম না, কিন্তু দিগন্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে দিল। তারপর বুঝলাম যে এটা দেখিয়ে সত্যবাবু মিথ্যে প্রমাণ করতেন যে এই সম্পত্তির মালিক তিনি। আমার মনে হয় অঞ্জনা দেবীর গয়নাগাটি সত্যবাবু বিক্রি করে সেই টাকা ব্যবসার কাজে লাগিয়েছিলেন। হ্যাঁ, হতেই পারে। স্ত্রীকে যে পয়সার জন্য ভালোবাসে তার মতো অকাল কুষ্মাণ্ড আর কেউ নয় স্যার। আমরা গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিতেই রমাপদবাবু তড়িঘড়ি আমাদের কাছে আসলো। সমরেশবাবু, সমরেশবাবু, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। দীপ্তকে অ্যারেস্ট করবেন নাকি? এবেলা থাক, একে মায়ের মৃত্যুর শোক এখনো যায়নি, তার উপর পাষণ্ড বাপ যে এতকাল একটা সত্যকে পদপিষ্ট করে রেখেছে। ছেলেটা এতদিন তো বন্দী হয়েছিল। আজ আসি, দীপ্তরূপবাবুকে দেখবেন। আপনি এই কেসে কাউকে অ্যারেস্ট করবেন না? কেস যখন লজ করাই হয়নি তখন অ্যারেস্ট করে কি লাভ হালদার? হালদার মৃদু হাসল। মনে হলো আমার ইঙ্গিত তার বোধগম্য হয়েছে। আমাদের গাড়ি ধুলো উড়িয়ে মল্লিক বাড়ির ফটক অতিক্রম করল। আসলে অপরিহার্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করার মানেই হলো অ্যারেস্ট। সত্যব্রতবাবুর ছেলে এই সুবিশাল সম্পত্তির একচ্ছত্র অধিকারী হয়েও এতদিন জরাজীর্ণ অবস্থায় তার জীবন কাটিয়েছে। কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে সে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার বাবা বেঁচে থেকেও অনাথ অবস্থায় তার এত বছর কেটেছে। এটা কি কম কষ্টের? অপরদিকে সত্যবাবুর দুঃখ কম কি? সোনায় বাঁধানো জীবন এক লহমায় সমাপ্ত হয়েছে। এটাও কি কম বেদনাদায়ক নয়? আপনারা শুনছিলেন দারোগা সমরেশের কাহিনী নির্বাসন। গল্প পাঠ সমরেশ, কনস্টেবল হালদার জয়দীপ, সত্যব্রত মল্লিকের চরিত্রে প্রদীপ্ত, কিঙ্কর ওরফে দীপ্তরূপ মল্লিক সৌমেন, রমাপদবাবু বুবাই, চাকর রামুর চরিত্রে জয়দীপ, অঞ্জনা মল্লিক পায়েল, দিগন্তবাবু দেবায়ন, জনৈক কর্মচারী এবং অন্যান্য চরিত্রে বোধিসত্ত্ব, দেবায়ন এবং জয়দীপ। পোস্টার ডিজাইনিং স্বর্ণাভ, সাউন্ড ডিজাইনিং দেবায়ন।
এই গল্পে আপনাদের জন্য প্রশ্ন, গল্পের সমরেশ রায় কোন থানায় পোস্টেড ছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন, আমরা অপেক্ষায় থাকব। ভালো থাকবেন, ধন্যবাদ।